গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু লাগে না, সুন্দর একটি মন আর একটুখানি ভালোবাসা থাকলেই অনেক সাহায্য করা যায়। কারণ যাদের টাকা পয়সা কম থাকে তারাও কিন্তু ওই মন দিয়ে সব সমাধান করে দিতে পারেন। আর গরিবেরও বেশি চাওয়া থাকে না, ভালোবেসে একটুখানি সাহায্য করবেন, তাতেই তারা অনেক খুশি। তাদের মন থেকে অনেক দোয়া চলে আসবে। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু দান করা বা তাদেরকে কিছু দেওয়া, এটা অনেক ধৈর্য আর অনেক বড় মনের ব্যাপার। তো আল্লাহ সেই তৌফিক যেন বেশি করে দেন আর সেই সুযোগও যেন আল্লাহ বেশি করে দেন, এই দোয়াই আপনারা কামনা করবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন বা ভালো লাগবে। তো অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য। সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিয়ে নাস্তা বানানোর জন্য চলে গেলাম পাখির রুমে। এই তো রুটি ভেলে নিলাম আর ভেজেও নেওয়া হচ্ছে। শীতের দিনে রুটি খেতে কিন্তু মন্দ লাগে না, কারণ রুটি বানানোটা একটা ঝামেলা, একটু সময়ের ব্যাপার স্যাপার, ছোট দিন আর হচ্ছে একটু সেলাই টেলাই কাজ করতে হয়। এই জন্য যেদিন বানাই 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বানিয়ে রেখে দেই, আর যখন না বানাই তখন বানাই না। ভাত বউয়া এইসব দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া হয়ে যায়। আসলে রুটি বানানোটা একটু সমস্যা হয়ে যায়। তো আপনাদের ভাইয়া চলে আসলো দোকান থেকে, মানে দোকানে আরও আগে সে চলে যায়। তো তাকে চা আর বিস্কিট খাইয়েছিলাম সকালে, তারপর আবার চলে আসলো 9টার দিকে নাস্তা খাওয়ার জন্য। এই তো নাস্তা খাইতেছে। তারপর ছেলে ঘুম থেকে উঠলো, ও খাচ্ছে। এরপর হচ্ছে মেয়ে, আমি আর হচ্ছে ইয়ামিন নাস্তা খেয়ে নিচ্ছি। তো এইভাবে করে আজকের নাস্তার পর্ব শেষ করলাম। তারপর আপনাদের ভাইয়া কি করছে সেখানে আপনাদের নিয়ে যাব। তো এই যে এখানে অনেক লোকজন ভিড় করে আছে। তো আপনার ভাইয়া হচ্ছে এখানে তাদেরকে হাতে কার্ড দিয়ে দিচ্ছে চাল নেওয়ার জন্য। তো সিরিয়াল মেনটেন করা হইতেছে। অনেক মানুষের এখানে 700 মানুষকে এই কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। তো তারা হচ্ছে এই যে পুরুষ নারী সবাই গরিব মানুষদের হাতে কার্ডগুলো হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে সাইন করে আবার তাদের কাছে দেওয়া হবে, তাদের নাম রাখা হবে। তারপর তাদেরকে 1 বস্তা করে চাল, মানে 30 কেজি বস্তা, তারা 15 টাকার মাধ্যমে গরিব মানুষরা পাইতেছে। তো এই যে এটা ডিলারশিপ আপনার ভাইয়া নিয়েছে, তো তাদের কাছে হচ্ছে চালগুলো তুলে দিচ্ছে। তো এই কাজের সাথে আপনাদের ভাইয়া প্রায় 8 বছরের মতো জড়িত। তো এত বছর ধরে তাদেরকে এই চালগুলো দিতেছে, আর তারাও কিন্তু এত কম টাকার ভিতরে চালগুলো নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছে। গরিব মানুষদের কাছে এখন চাল কিনে খাওয়াটা অনেকটা পরিস্থিতি যেরকম হয়েছে, সেটা আর কি বলবো, আপনারা তো সবাই জানেন। দোয়া করি যেন তারা সব সময় এই চালগুলো পেয়ে যায়, কারণ এখনকার যে পরিস্থিতি তারা আর পাবে কি না সেটাও সন্দেহ আছে। কারণ কি বলবো, ছাত্ররা সরকার, ছাত্ররা হচ্ছে দোকানদার, তরকারি নিয়ে এখন ছাত্ররা বসছে ন্যায্য মূল্যে বেচার জন্য। এভাবে কি সবাই ন্যায্য মূল্য পাবে আর সবাই কি সব কিছু কিনে খেতে পারবে যদি বাজারে দাম কমানো না হয়? সব কিছুর দাম আর সব কিছু তো ছাত্ররা সমাধান করতে পারতেছে না আর পারবেও না। তবে তারা এই কাজটি করার কারণে মনে হচ্ছে যে তারা সরকার হয়েছে, আবার তারা বিজনেসম্যানও হয়ে গেছে। তাদের পড়াশোনা কোথায় যাবে বলুন তো? তারা যদি সব কিছু সামাল দেয়, আর তারা কি পারছে কোনো সামাল দিতে? পরিস্থিতি খারাপই হচ্ছে। জানি না কি হচ্ছে দেশের। একটা বার ভেবে দেখুন তো, ছাত্ররা এখন কি করছে? কলেজ ভাঙা নিয়ে ব্যস্ত। এখানের কলেজ ওরা ভেঙে যায়, ওদের কলেজ আরেকজনরা ভেঙে যায়। তো এইভাবে করে একে অপরের কলেজ ভাঙা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। পরিস্থিতি যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ যেন দেশটাকে শান্তির দেশ করে দেয়, সবার মাথায় যেন সুবুদ্ধি দান করে সুন্দর একটা পরিবেশ করে দেন। আর ছেলেমেয়েরা যেন এইসব আন্দোলনে না যেয়ে পড়াশোনায় মনোযোগী হয়, এই দোয়াই কামনা করি। কারণ এইভাবে তাদের সামনের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। কারণ এখন কথায় কথায় তারা যদি আন্দোলন শুরু করে দেয় আর গ্যাঞ্জাম হয়, তাহলে কি করে তাদের পড়াশোনা হবে বলুন তো?
তারা কি শিখতেছে, ঝরগা শিখতেছে, যেটা জানতো না সেটা শিখতেছে। এই তো অনেক বকবক করে ফেললাম, কিছু মনে করবেন না। তো আপনাদের ভাইয়া কি করলো সেগুলো তো দেখালাম বকবক করতে করতে। এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মোরগ কিনে পাঠিয়েছে, দেশি মোরগ। তো সেটাকে বেছে টেছে এখন কেটে কুটে নিচ্ছি। শাক আনছে, লাল শাক, সেটাকেও বেছে নিচ্ছি। তো আমি তো শাক সিদ্ধ করে ফেলেছি, এখন রসুন আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে বাগারটাও দিয়ে দিচ্ছি। এই পাশে ডাল বসিয়েছি। তারপর হচ্ছে মোরগের মাংসগুলোকে ভালো করে ধুয়ে এরপর হচ্ছে আমি মাখিয়ে বসিয়ে দিব। দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন স্বাদ মতো লবণ, সরিষার তেল। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। দেশি মোরগটা এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। তবে ফার্মের মোরগ বা অন্যান্য মোরগ ভেজে রান্না করা লাগে আর কি। তো এই মোরগটা একবারে মশলা মাখিয়ে বসিয়ে দিলে অনেক ভালো লাগে। তো আমি এভাবে রান্না করি, কারা কারা এভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো শাকটা ভাগার দিয়ে টেবিলে রেখে দিলাম। আর এই তো তরকারি এখন কষিয়ে নিচ্ছি। পাশের চুলাতে কিন্তু ডালও আছে। শারমিন ওই পাশে হচ্ছে বিছানাপাতি গুছগাছ করতেছে, থালাবাটি অলরেডি ধুয়ে ফেলেছে। ও আজকে আর কাপড় চোপড় ধোবে না, কারণ কাপড় চোপড় ভিজাইনি। আর আমি শারমিন কী করতেছে সেটাও ভিডিও করি নাই, কারণ বিষয়টা হচ্ছে শারমিনকে ভিডিও করি না, খুবই কম করি। কারণ সবাই তো সবটা ভালো চোখে দেখবে না, এই জন্য। কারণ ওরও তো হাজব্যান্ড আছে, হয়তো বা পছন্দ নাও করতে পারে। তো এই জন্য ও নতুন যেহেতু বিষয়টা আগে ভালো করে বুঝুক, তারপর ওকে ভিডিও করব। খুবই কম, না দেখানোর মতনই আর কি। আগের যে আমার যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে তো আমি আপনাদের সাথে ভিডিও করেছি, দেখাইছি। বা আমার আরেকটা চ্যানেল ছিল, তো সেটার ভিতরে তো তারাই সব কিছু কী করে না করে তাদেরকেই দেখানো হতো বেশিরভাগ। তো যাই হোক, এখন ও নতুন যেহেতু ওকে একটু ভিডিওর মাঝে কমই আনি। তো এইভাবে করে দেখুন আমি তরকারি কষিয়ে মশিয়ে ঝোল টোল দিয়ে রান্নাটাও শেষ করে ফেললাম। এখন হচ্ছে টেবিলে ঢাকা দিয়ে রাখলাম ডালটাও। তো এই ছিল দুপুরকার রান্না। আপনাদের ভাইয়া আর হচ্ছে আপনাদের ভাইয়াকে যারা হেল্প করতেছে চাল দেওয়ার জন্য, তারাও খেতে বসছে, তারা পরিশ্রম করছে। ওই বস্তাগুলো আগায় আগায় দিয়েছে। আর আপনার ভাইয়া টাকা নিয়েছে। আমার ছেলে হচ্ছে লিখছিল, মানে সাইন রাখছিল। তো এইভাবে করে কিন্তু সবার মাঝে চালগুলো বিতরণ করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।